নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো উনি আসবেন হচ্ছে ৮ তারিখে, ৮ই অগস্ট, সেদিন শনিবার। ওটা ২ ঘন্টার একটা লেকচার দেওয়া হবে। সবই হবে ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে। তো এইটা হলো ২ টা মেসেজ। আর হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের কথা বললাম। এটা তোমরা কাজ শুরু করো। এই ৩ টাই নোটিশ থাকলো। আর ২৫ তারিখে যেটা বলতেছিলাম যে একটা টেস্টও নিতে পারি। আর আজকে আমি তোমাদেরকে ট্যারিফ নিয়ে পড়াবো। ট্যারিফ হচ্ছে একটা নতুন চ্যাপ্টার। ট্যারিফ কাকে বলে, কিভাবে মানে ট্যারিফ নির্ধারণ করা হয়, সেটা নিয়ে আমি পড়াবো। আর যেটা গত কয়েকদিনে ক্লাস হয়ে গেছে, ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন, সেটার উপরে যে যদি কোনো পেন্ডিং কিছু থাকে বা তোমাদের যদি কিছু জানতে চাও, সেটা আমি অনলাইন ক্লাসে মানে ইন পার্সন ক্লাসে আমি নিব। ঠিক আছে? এখন তোমরা আমার প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে বলে রাখবা, তাহলে হবে। জি স্যার, দেখা যাচ্ছে। আসবে, হয়তো একটু সময় নেবে। আমি স্লাইড শোতে যাই। দেখা যাচ্ছে না সবার জন্য ট্যারিফ, তাই তো? ট্যারিফটা কি কেউ বলতে পারবা? কেউ নাম শুনছো? ট্যারিফ কি, কাকে বলে, বা মানে কি তো শুনছো মনে হয়? ট্যারিফ কাকে বলে? একজন আমাকে রেসপন্স করলে ভালো। ট্যাক্স অফ ব্যাট এরকম কিছু স্যার। ট্যাক্স ভ্যাট না, ট্যাক্স ভ্যাট তো ট্যাক্স ভ্যাটই। ট্যারিফটা কি? করার উপরে স্যার একটা নির্দিষ্ট এটা কোন প্রোডাক্টে নির্ধারিত মানে নির্দিষ্ট করে নির্ধারিত করে দেওয়া একটা মূল্য। হ্যাঁ হচ্ছে। আরেকটু কেউ যদি বলতে পারো, আরেকটু মোটামুটি কাছাকাছি গেছে, আরেকটু বলো যে কেউ একজন। এটা কিন্তু এই ব্রেনস্টর্মিং করলেই মনে থাকবে, মুখস্থ করলে মনে থাকবে না, বা আমি বলে গেলাম তা তো যেমন তেমন সরকার দ্বারা কোনো প্রোডাক্টের একটা প্রাইস নির্ধারিত করে দেওয়া। আরেকবার বলো, বুঝিনি, আমি শুনতে পাইনি। স্যার, গভর্নমেন্ট দ্বারা কোনো একটা প্রোডাক্টের প্রাইস ফিক্সড করে দেওয়া। হ্যাঁ স্যার, এর মধ্যে স্যার ইম্পোর্ট প্রোডাক্টের উপরে স্যার হয়তো বা ইউজ করা হয়। না, ভেরি গুড, প্রায় হয়ে গেছে। এই যে সবাই শুনতেছো এবং গুড, যে আন্ডারস্ট্যান্ডিং ভেরি ক্লিয়ার। বা এখানে আমরা যেহেতু ইলেকট্রিসিটি নিয়ে পড়তেছি, পাওয়ার সেক্টর নিয়ে, পাওয়ার স্টেশন নিয়ে পড়তেছি, আমরা ইলেকট্রিসিটি ট্যারিফের কথা বলি। ট্যারিফটা হচ্ছে কি, দ্য রেট অ্যাট হুইচ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ সাপ্লাইড টু এ কনজিউমার। যে প্রাইসে তোমাদেরকে মানে কনজিউমারকে, আমিও কনজিউমার, তোমরাও কনজিউমার, একটা হাউস হোল্ড কনজিউমার, কনজিউমারকে যে রেটে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হয় সেটাই হচ্ছে ট্যারিফ। যেটা তোমরা ভালো করেই বলছো, যেটা গভর্নমেন্ট ফিক্স করে দেয় ট্যারিফটা, তাই তো? তো এখানে ট্যারিফটা বলতে বোঝায় যে দ্য রেট অ্যাট হুইচ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ সাপ্লাইড টু এ কনজিউমার ইজ নোন অ্যাজ ট্যারিফ। তাহলে তো এটা ক্লিয়ার, তাই না? ট্যারিফ কাকে বলে তোমরা অলরেডি বললা, যে এখানে বলা যাচ্ছে যেটা। তো ট্যারিফটা কিসের উপর নির্ধারণ করা হয়? কেননা তোমাকে যে কোন রেটটা কিভাবে ফিক্স করা হয়, অনেক কিছু ক্রাইটেরিয়া। এখানে তোমার জেনারেশন কস্ট, ট্রান্সমিশন কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট ধরতে হবে। অ্যাট দ্য সেম টাইম মিনিমাম প্রফিট ধরতে হবে, আদারওয়াইজ ইট ইজ নট সাস্টেনেবল। তারপরে ট্যারিফটা নির্ধারণ করা হয়। তো দ্য কস্ট অফ সাপ্লাইং ইলেকট্রিসিটি ডিপেন্ডস অন হাউ মাচ এনার্জি ইজ এ কনজিউমার ইউজেস অ্যান্ড দেয়ার লোড প্যাটার্ন। এই কস্টটা ডিপেন্ড করে। ট্যারিফ যে সবার জন্য একই তাও না, বিভিন্ন ধরনের ট্যারিফ আছে, সেটাই আমরা দেখব। যে ডিফারেন্ট ট্যারিফস আর সেট ফর ইন্ডাস্ট্রিয়াল, ডোমেস্টিক, কনজিউমার ইউজেস। বিভিন্ন ক্যাটাগরিজের জন্য বিভিন্ন ধরনের ট্যারিফ আছে। কেন নির্ধারণ করা হয়, কেন এই ভাগগুলো, আমরা বুঝতে পারবো এটাতে। যে দেখো, যে ইন্ডাস্ট্রিয়াল ইউজগুলা হেভি লোড, মানে ডিমান্ড মানে বেশি, ম্যাক্সিমাম ডিমান্ড অনেক বেশি। হাউস হোল্ডের ক্ষেত্রে একরকম, কমার্শিয়ালের ক্ষেত্রে একরকম। সেই জন্য ট্যারিফ বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো কত ধরনের ট্যারিফ সাধারণত হয় আমরা এটা নিয়ে পড়বো। যদিও একটা জিনিস, আচ্ছা এটা পরে আসি। তাহলে ট্যারিফ কাকে বলে এটা জানলাম, আর বিভিন্ন ধরনের ট্যারিফ সম্পর্কে আমরা জানবো। আর ট্যারিফটা ফিক্স করা হয় কিসের উপরে? যে জেনারেশন কস্ট, ট্রান্সমিশন কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট, প্লাস মার্জিনাল একটা প্রফিটের পরে যে রেটে তোমাকে আমি ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে পারবো, সেটাই আর কি ট্যারিফ। এটা হচ্ছে গভর্নমেন্ট ফিক্স করে দেয়। তো অবজেক্টিভটা কি? ট্যারিফ নিয়ে কেন পড়তেছি? নিশ্চয়ই একটা অবজেক্টিভ থাকবে, যে তোমার যে কস্টিংটা হচ্ছে একটা পাওয়ার জেনারেশন করতে, বা ডিস্ট্রিবিউশন করতে, বা ট্রান্সমিশন করতে, এটা তো তোমাকে রিকভারি করতে হবে। রিকভারি করার একমাত্রই কৌশল, তোমাকে যে জিনিসটা, প্রোডাক্টটা তুমি সেল করতেছো, তার একটা মিনিমাম প্রফিট সহ যেন টাকাটা যেন ব্যাক করে, তাহলে তুমি এটা সাস্টেনেবল ওয়েতে রান করতে পারো। দ্য ট্যারিফ শুড ইনক্লুড দ্য ফলোইং আইটেম। মানে কি কি আইটেম থাকতে হবে ট্যারিফে?
রিকভারি অফ কস্ট অফ প্রডিউসিং ইলেকট্রিক্যাল এনার্জি, কারণ তুমি যে রেটে যে খরচ পাওয়ার জেনারেশন করতে যে খরচটা হচ্ছে সেটা তোমাকে রিকভারি করতে হবে। তারপর রিকভারি কস্ট অফ দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, কারণ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট পার ইউনিটে হোক বা যেভাবে হোক যে ক্যাটাগরিতে হোক পার ইউনিটে আনতে হবে, সেটাও তোমাকে তুলতে হবে। তারপরে অপারেশন মেনটেন্যান্স কস্টও লাগবে। তারপরে সিম্পল বেনিফিট, এই চারটার উপর ডিপেন্ড করেই তারপরে তোমাকে টাইপটা ফিক্স করতে হবে। এটা হলো মেন অবজেক্টিভ, যে সবাই যেন সাস্টেনেবল ওয়েতে অপারেশন মেনটেন্স করতে পারে এবং জেনারেশন অ্যাজ ইট ইজ যেন চলে, সেই জন্যই ট্যারিফটা ফিক্স করা হয়। ক্যারেক্টারিস্টিক্স অফ এ ট্যারিফ, ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বোঝা যায়, কিভাবে ট্যারিফটা করলে সবার জন্য আস্থাভাজন হয় বা ফেয়ার হয়, ট্রান্সপারেন্ট হয়, এই জিনিসটা গুরুত্ব দিতে হবে। ট্যারিফ যেন কি কি ট্যারিফ নির্ধারণের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। তোমরা একটা জিনিসও জানো যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রত্যেক মাসে বসে বসে কিন্তু প্রাইস ঠিক করে দেয়। দেখো ও মানে অয়েল প্রাইসগুলো, ডিজেল, অয়েল, অকটেন সবগুলো প্রত্যেক মাসে চেঞ্জ হয়। তারপরে এলপিজি প্রাইসটা চেঞ্জ হয়, তারা ওরা নির্ধারণ করে কখনো মাসে বাড়ে কোনো মাসে কমে, সেটা ডিপেন্ড করবে মার্কেটের উপরে এবং কস্টের উপরে, সব কিছু ডিপেন্ড করে। তা কি কি ক্রাইটেরিয়া লাগবে থাকা উচিত ট্যারিফ নির্ধারণের ক্ষেত্রে? প্রপার রিটার্ন মানে তুমি যে ইনভেস্ট করতেছো এটা যেন প্রপার রিটার্ন আসে, অ্যাজ এ রিজনেবল প্রফিট সহ যেন রিটার্নটা আসে। ফেয়ারনেস, এটা প্রত্যেকে যেন বুঝতে পারে ইজিলি, কেন তুমি যদি ইলেকট্রিসিটি বিল তোমাকে হঠাৎ করে বলা যদি হয় 20 টাকা দিতে হবে, 15 টাকা পার ইউনিট দিতে হবে, তুমি কি দিবা? তা তো দিবা না। ফেয়ার কিনা, জাস্টিফাইড কিনা, তুমি ওটা বুঝলে কিনা, কেন এই প্রাইসটা 15 টাকা বা 10 টাকা, এটা যদি না জানো তাহলে তুমি কেন পে করবা? তোমাকে জানতে হবে, বুঝতে হবে। এটা যত ফেয়ার হয় ততই ভালো, মানে এটা ফেয়ারই করতে হবে। সিম্পলিসিটি, যত সিম্পল হয়, কারণ তারিফ তো সবাই যে ইলেকট্রিসিটি সব শিক্ষিত মানুষ কনজিউম করে তা তো না, অশিক্ষিত মানুষ করে, সবাই করে, বিভিন্ন ক্যাটাগরির লোকজন করে। আর শিক্ষিত মানুষ হলেও তো সিম্পলিসিটি মানে অনেক সময় বোঝে না ট্যারিফটা কি। তো যত সিম্পলভাবে ক্লিয়ার, সিম্পল, স্পেসিফাইড করা যাবে ট্যারিফটা ততই ভালো। রিজনেবল প্রফিটটা কেন দেওয়া হচ্ছে? এটা বারবার বলা হচ্ছে যে তোমার যা খরচ হলো ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন এবং জেনারেশন, তারপরে তো মিনিমাম প্রফিট লাগবেই যে ওই বিজনেসটা সাস্টেন করার জন্য। তো সেই জন্য রিজনেবল প্রফিট রাখতে হবে, বাট আনলিমিটেড মানে অ্যাবনর্মালি হাই যেন না হয়, মিনিমাম মানে মার্জিনাল যেটা প্রফিট সেটা রাখতে হবে। অ্যাট্রাকটিভনেস যেন থাকে, দ্য টাইপ শুড বি অ্যাট্রাকটিভ সো দ্যাট এ লার্জ নাম্বার অফ কনজিউমার আর এনকারেজ টু ইউজ ইলেকট্রিসিটি, মানে অ্যাট্রাকটিভ যেন হয়। তো এই হচ্ছে ট্যারিফের বৈশিষ্ট্য। তাহলে ট্যারিফ কি সেটা বলা হলো, ট্যারিফের বেনিফিট কি সেটাও বলা হলো, আর ট্যারিফের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি থাকা দরকার সেটাও বলা হলো। এখন বিভিন্ন ধরনের ট্যারিফ আছে। ট্যারিফ দেখো 7 টাইপস অফ ট্যারিফ আছে। সিম্পল ট্যারিফ বলতে কি বোঝায়? এটা ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, লাইক হোয়েন দেয়ার ইজ এ ফিক্সড রেট পার ইউনিট অফ এনার্জি কনজিউম ইট ইজ কল্ড, মানে একটা ফিক্সড রেট, কোনো আর এদিক সেদিক নাই, যে পার ইউনিট কস্ট হচ্ছে 5 টাকা বা 6 টাকা সবার জন্য। একবার যদি এটা হয় সেটাই হচ্ছে সিম্পল ট্যারিফ, মানে কোনো আর সে এখন ইন্ডাস্ট্রিয়াল ইউজার হোক বা রেসিডেন্সিয়াল ইউজার হোক বা ছোট্ট একটা গরিব মানুষ হোক বা একটা বড় মানুষ হোক, ডাজন্ট ম্যাটার, দ্য ইউনিট প্রাইস ইজ সেম, দ্যাট ইজ কল সিম্পল ট্যারিফ। এর অ্যাডভান্টেজ আছে ইজি, যেটা ভেরি সিম্পল, বাট এর ডিসঅ্যাডভান্টেজ বেশি। এখানে ডিসক্রিমিনেট করা হচ্ছে, যে কম ইউজ করে সেও যে প্রাইসটা দেয়, যে বেশি ইউজ করে সেও সেই প্রাইস দেয়, একজন মিড ইনকাম পিপল যে প্রাইস দেয়, আবার হাই ইনকাম পিপলও সেই প্রাইস দেয়, সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে প্রথমটা কি গেল? সিম্পল ট্যারিফ। তারপরে সেকেন্ডটা কি হচ্ছে? ফ্ল্যাট রেট ট্যারিফ। ফ্ল্যাট রেটটা কিরকম? যে যখন তুমি কনজিউমারকে চার্জ করবা পার ইউনিট, ডিফারেন্ট টাইপসের জন্য ডিফারেন্ট ইউনিট। The when different types of consumer are charged at different unit, মানে তুমি ইন্ডাস্ট্রিয়াল ইউজার একটা ধরনের ট্যারিফ দিবে, হাউস হোল্ডের জন্য আরেকটা ট্যারিফ দিবে, কমার্শিয়াল আরেকটা দিবে, বা এগ্রিকালচারের জন্য আরেকটা দিবে। সেই রকম হলে ফ্ল্যাট রেট বাট কনজিউমার ওয়াইজ ভিন্ন ভিন্ন ট্যারিফ। তো এটার অ্যাডভান্টেজ কি? ইট ইজ মোর ফেয়ার ফর ডিফারেন্ট টাইপস অফ পয়েন্ট। এটা মোটামুটি বিভিন্ন, কেউ কমপ্লেন করতে পারবে না। ইন্ডাস্ট্রি সেক্টরের জন্য সবার জন্য এক, রেসিডেন্সিয়ালের জন্য সবার জন্য এক, এগ্রিকালচারের জন্য সবার জন্য এক। তখন আর কেউ মানে কোনো মানে এটা কাইন্ড অফ অ্যাডভান্টেজ, যে কেউ ব্লেম করতে পারবে না যে আমার প্রাইসটা বেশি ট্যারিফটা বা আরেকজনের কম। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ফ্ল্যাট রেট ট্যারিফ রিকোয়ার্স ডিফারেন্ট মিটার অফ লাইটিং, কেন অনেকগুলো মিটার লাগবে, এটা তো লাগবে, এটা মিনিমাম তুমি যদি ক্লাসিফাই করবা যখন, তখন তো মিটার রিকোয়ারমেন্ট তো থাকবেই। এ পার্টিকুলার ক্লাস অফ কনজিউমার্স আর চার্জ দ্য সেম, বাট লার্জ কনজিউমার শুড পে লেস
পার ইউনিট ডিউ টু লোয়ার ফিক্সড প্রাইস। এখানে বলা হচ্ছে লার্জ কনজিউমাররা সুদ পে কম করা উচিত, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। বাট বাংলাদেশের প্র্যাকটিসটা কি জানো, যে তোমরা তো জানো, এবং যে কোনো মার্কেট প্রাইসটা আর বাংলাদেশের ইলেকট্রিসিটি প্রাইসটা ইজ ডিফারেন্ট। বিকজ তোমরা যদি মার্কেটে যাও, ধরো নাও 10 কেজি তুমি হচ্ছে পটাটো কিনলা 10 কেজি, তো 10 কেজি কিনলে যে প্রাইসটা, যদি তুমি 2000 কেজি কিনো, প্রাইসটা কি এক হবে না কি হওয়া উচিত? কেউ একজন বলবা যে ধরো নাও 1 কেজি আলুর দাম আমি 1 কেজি কিনবো কম 20 হওয়া টাকা, উচিত স্যার, কম হওয়া উচিত। তাহলে যদি বেশি কিনলে কম হওয়া উচিত না? কম জি হওয়া জি উচিত, স্যার। এটাই এটাই মার্কেটের নিয়ম। বাট ইলেকট্রিসিটির ক্ষেত্রে বাংলাদেশের যে প্র্যাকটিসটা এখন, সেটার উল্টাটা। তুমি বেশি করলে বেশি পেনাল্টি দিতে হবে, বেশি ফি দিতে হবে। এটা কিন্তু জানো তোমরা, তাই না? 50 ইউনিট করে ব্যবহার করলে এক প্রাইস, 100 ইউনিটের বেশি ব্যবহার করলে প্রাইস কিন্তু বাড়তিছে, কমে না। ঠিক কি না? আমি একটু পরে বাংলাদেশের টাইপটা দেখাবো, বাংলাদেশের গ্যাজেটটা আছে একটা, দেখাবো। তাহলে হিসাবে তো এটা হওয়ার কথা না। মানুষ তো যত বেশি ইউজ করবে তাহলে তো প্রাইসটা কম হওয়া উচিত। কেন এটা হয়? কেন বাংলাদেশে বা মোস্ট অফ দ্য ডেভেলপিং কান্ট্রি এই প্রিন্সিপালটা কেন? কেউ বলতে স্যার পারবা কেন এনার্জি তো বেশি? হচ্ছে এটা স্যার লিমিটেড, আমাদের ব্যাপারটা তো লিমিটেড, তাই হচ্ছে যাতে ইউজটা হচ্ছে কম হয়, কমানোর জন্য সেই জন্য। এক্স্যাক্টলি, একবারে ঠিকই বলছো। বাট এটা তো এটা হওয়া উচিত না, উল্টাটা হওয়া উচিত। বাট হ্যাঁ, প্রাইসটা এইভাবে বাড়ানো হচ্ছে কেন? তোমাকে ডিসকারেজ করা হচ্ছে তুমি কম ব্যবহার করো বা সচেতনভাবে ব্যবহার করো, ম্যাক্সিমাম অপটিমাম ইউজ অফ এনার্জি রিসোর্সটা ইউজ করো। বাট ফর ইকোনমিক ডেভেলপমেন্ট আদার পারপাসে তোমাকে তো, যদি তুমি বিজনেস পারপাসে বা মার্কেট যেটা ফাংশন করে, মার্কেট যত বেশি কিনবা বা সেল করবা, তার প্রাইসটা যত মানে অবশ্যই কম হবে। লার্জ স্কেলের, বাল্ক স্কেলের প্রাইসটা অবশ্যই কম দেন লোয়ার স্কেল, স্মল স্কেল, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। তো বাংলাদেশের ক্ষেত্রে প্রাইসটা বাড়ানো হচ্ছে যে ইলেকট্রিসিটি শর্টেজ, আমরা ডিমান্ড মিট করতে পারি না, সেই জন্য তুমি যত কম ব্যবহার করো ততই ভালো। কিন্তু রিয়েল মার্কেট একদিন না একদিন আসবে, যে কম্পিটিশন থাকবে অনেক, মানে এখানে মার্কেট স্টাবলিশ হবে, তখন তুমি দেখা যাবে যখন বেশি ব্যবহার করবে তখন ইলেকট্রিসিটি প্রাইসটা কম হবে। এবং ডেভেলপ কান্ট্রিগুলোতে তাই হয়, তুমি বেশি করলে প্রাইসটা কমে যাওয়ার কথা। স্যার এখানে ইম্পোর্ট কস্টের কারণে কি কোনো ডিফারেন্স হয়? না, ইম্পোর্ট কস্টও, কারণ বাংলাদেশের মার্কেট তো এখন সিঙ্গেল বায়ার। আমি বারবার বলছি যে বাংলাদেশের একটা ইনস্টিটিউট, একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানই এই মার্কেটটা ডিল করে। মানে ও ইম্পোর্ট করুক আর প্রাইভেট সেক্টর থেকে ইলেকট্রিসিটি কিনে নিক, সবই কিনতেছে কে? বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। বুঝতে পারছো? একজনই সব পাওয়ার কিনতেছে, ইম্পোর্ট করুক আর হলো প্রাইভেট সেক্টর থেকে নেক বা গভর্নমেন্ট জেনারেশন করছে সেটা নেই, সব একজনে করতেছে। এবং যাই হচ্ছে একটা এভারেজ কস্ট হচ্ছে, তার উপর ভিত্তি করে ট্যারিফটা নির্ধারণ করা হচ্ছে। যদি মার্কেট ডেভেলপ হয়, মানে একজনের উপর ডিপেন্ড হবে না, ধরো আরো প্রাইভেট সেক্টর আসবে, আরো গভর্নমেন্ট, অন্য গভর্নমেন্ট পাওয়ার জেনারেশন সেক্টর থাকবে, একসময় আসবে। এটা মার্কেট যখন হবে তখন কম্পিটিশনটা আসবে, তখন তুমি কম প্রাইসে তুমি এটা পাইতে পারো। যখন না কম্পিটিটিভ মার্কেট থাকবে তখন তুমি এটা আশা করা যাবে না। এখন গভর্নমেন্ট যেভাবে বলবে সেভাবে করতে হবে, সেভাবে আমরা পে করে যাচ্ছি। তাহলে এখন আরেকটা ট্রাই বলে ব্লক রেট ট্যারিফ। ব্লক রেটটা কিরকম? এক একটা ব্লকে ভাগ করা, যেহেতু একটু আগেই বললাম যে দেখো এখানে হয় না গিভেন ব্লক অফ এনার্জি চার্জেস স্পেসিফাইড একটা ব্লকের জন্য। তোমাদের দেখো, যারা বিদ্যুৎ বিল দেখছো বা পড়ো, তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বিদ্যুৎ বিল যখন বাসায় পাবা একটু পড়া দরকার, কেন হলো, কত হলো, এবং উল্টা পাতায় কিন্তু রেটও বলা আছে, কত ইউনিট পর্যন্ত কত টাকা। আসলে সব অল অ্যাবাউট ট্যারিফ। অনেকে কি পড়ে দেখছো বিল? কেউ বাসার বিল, ইলেকট্রিসিটি বিল, কেউ না কেউ তো পড়ার কথা। এর পিছনে যে লেখা আছে রেট গুলো, সেগুলো কি কেউ দেখছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে তো বুঝে যাচ্ছে যে ব্লক রেটটা কি। দেখো বলছে দি সাকসেসিং ব্লকস অফ এনার্জি চার্জ আর প্রোগ্রেসিভলি রিডিউস। বাট এখানে যে পাঠ্য বইয়ের যেটা ঘটনা, এখানে বইয়ের ভাষা কিন্তু বলছে কি হয় না গিভেন ব্লক অফ ইজ এনার্জি চার্জেস এ স্পেসিফাইড রেট and succeeding blocks of energy are charged at a progressively reduced rate is called block rate। মানে কি, প্রথম যে ইউনিটটা বা 100 ইউনিট যে প্রথম যদি ব্লক হয়, যে দামে কিনবা পরের ব্লকের দামটা কমবে। এটা হচ্ছে বইয়ের ভাষা, কিন্তু রিয়েলিটি বাংলাদেশের ক্ষেত্রে এটা কিন্তু বেড়ে গেছে। যত বেশি ব্যবহার করবা তত ইলেকট্রিসিটি প্রাইসটা বা ট্যারিফটা বেশি। এটা সবাই বোঝো কি না?
জানো কি না? জি স্যার। বুঝতে পারছো তো আমি কি বলতে চাচ্ছি? যে 1 থেকে 100 ইউনিট ব্যবহার করলে এক ইউনিট রকম প্রাইস দেখবা, 100 ইউনিট থেকে 200 ইউনিট একরকম, 200 ইউনিট থেকে 300, তারপরে 600, 600 পরে আরেকটা, মানে অনেকে এটা 11 টাকা 12 টাকা ইউনিটে চলে গেছে। তাহলে তুমি এখানে পাঠ্যপুস্তকে বা থিওরিতে যা বলতেছে যে বেশি হলে কমবে, বাট ইন রিয়েলিটি ইন বাংলাদেশ is increasing. The succeeding blocks price are increasing. তো এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা আছে, এটা দেখে নিবা। এখানে অ্যাডভান্টেজ হচ্ছে কনজিউমার গেটস অ্যান্ড ইনসেনটিভ যদি বেশি ব্যবহার করো। এটা কিন্তু থিওরিটিক্যাল, বা রিয়েলিটি হলো বাংলাদেশের ক্ষেত্রে যদি বেশি ব্যবহার করো তো বেশি পে করতে হবে, এটা ডিসঅ্যাডভান্টেজ। এখন আরেকটা বলে দিলাম যে টোটাল 7 টাইপস অফ ট্যারিফ আছে। তাহলে 4 নাম্বারটা হচ্ছে টু পার্ট ট্যারিফ। তোমাদেরকে বলা হয়েছিল যে যখন পড়ানো হয় ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশনের সময় তো আছে, আমরা দেখছিলাম যে টু পার্ট ট্যারিফটা হচ্ছে কি, যে তোমার হচ্ছে কিলোওয়াট আর কিলোওয়াট আওয়ারের উপরে নির্ভরশীল। এটা সাধারণত লার্জ কাস্টমারের জন্য হয়। তোমাদেরকে পড়ানো হয়েছে যে ফিক্সড যেটা একটা চার্জ, আর হচ্ছে ভ্যারিয়েবল চার্জ। ফিক্সড হচ্ছে কিলোওয়াট, যেটা যেটা ডিমান্ড বা লোড, কিলোওয়াটের চার্জ। বুঝতে পারছো? যে তোমার ওটা লোড, যে যদি কত কিলোওয়াট তোমার লোড সেটা দিতেই হবে, প্লাস কত ইউনিট তুমি কনজিউম করতেছ, দুইটা মিলে যে ট্যারিফটা সেটা হচ্ছে টু পার্ট ট্যারিফ। মানে when the rate of electrical energy is charged on the basis of maximum demand of the consumer and the units consumed, মানে ম্যাক্সিমাম ডিমান্ড তোমার কত সেটার উপর প্লাস কত ইউনিট কনজিউম করতেছো সেটার উপরে যে ট্যারিফটা নির্ধারণ করা হয় সেটা হচ্ছে টু পার্ট ট্যারিফ। মানে তোমার ম্যাক্সিমাম ডিমান্ড 100 কিলোওয়াট, সেটার জন্য একটা ফিক্সড চার্জ দিতে হবে, প্লাস কত ইউনিট কনজিউম করতেছো সেটার জন্য দিতে হবে, সেটাকে বলা হয় টু পার্ট ট্যারিফ। তাহলে টু পার্ট টাইপের অ্যাডভান্টেজ হচ্ছে ইজিলি আন্ডারস্ট্যান্ড বাই দ্য কনজিউমার। এটা সবাই বুঝে যাচ্ছে যে কি জন্য এই টাইপটা হচ্ছে। ইট রিকভার্স দ্য ফিক্সড চার্জ হোয়েন ডিপেন্ডস অন ম্যাক্সিমাম ডিমান্ড। ম্যাক্সিমাম ডিমান্ড সাথে ফিক্সড চার্জ রিলেটেড, সেই জন্য এটা ভেরি ক্লিয়ার। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কনজিউমার হ্যাজ টু পে দ্য ফিক্সড চার্জ ইরেসপেক্টিভলি। মানে যদি ডিসঅ্যাডভান্টেজটা মেন কারণ কি, তুমি যদি কনজিউম নাও করে থাকো তাহলে এই যে ডিমান্ড চার্জটা তোমাকে দিতেই হচ্ছে, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তারপরে দেয়ার ইজ অলওয়েজ এরর ইন অ্যাসেসিং দ্য ম্যাক্সিমাম ডিমান্ড কনজিউমার। কেন ম্যাক্সিমাম ডিমান্ডও মানে এখন ভ্যারি করে বিকজ অফ দ্য মানে ভ্যারাইটিস অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস নাউএডেজ। ঠিক আছে, তাহলে টু পার্ট ট্যারিফ গেল। তারপরে আমরা এখন ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ বলে। ম্যাক্সিমাম এটা একটু আগেই সাথে অনেকটা রিলেটেড। তবে তোমার যে লোড, সাধারণত এগুলো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয়, বিগ কনজিউমারের ক্ষেত্রে হয় যে ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফটা। ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফটা হচ্ছে কি, তোমার যে ম্যাক্সিমাম ডিমান্ড, আমি কিন্তু বারবার তোমাদেরকে ক্লাসে বলার চেষ্টা করছি, ভ্যারিয়েবল লোডস অন পাওয়ার স্টেশন যখন পড়াই, এই চ্যাপ্টারটা গত 2-3 দিন থেকে পড়ানো হচ্ছিল তোমাদের মিডের আগে, তো বলা হয়েছে ম্যাক্সিমাম ডিমান্ড কি বা কিভাবে হয় এই জিনিসটা। তো ম্যাক্সিমাম ডিমান্ডের উপরে যে চার্জটা করা হবে কোনো কনজিউমারে, যে ট্যারিফটা নির্ধারণ করা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড চার্জ। এটা তোমরা একটু দেখে নিও। তো সাধারণত রেসিডেন্সিয়াল কনজিউমার ক্ষেত্রে এটা খুব একটা সুইটেবল না, কারণ ম্যাক্সিমাম ডিমান্ডটা ওদের খুবই কম এবং মানে ওটার সাথে কম এটা যায় না, ম্যাক্সিমাম ডিমান্ড চার্জের সাথে যায় না। তারপরে পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ বুঝিনি কেউ কি আমাকে কিছু বলছো নাকি? তোমরা মিউট করে রাখো সবাই যদি কথা না বলো। এখন পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ কাকে বলে? পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ হচ্ছে দ্য ট্যারিফ ইন হুইচ পাওয়ার ফ্যাক্টর অফ দ্য কনজিউমার লোড ইজ টেকেন ইনটু কনসিডারেশন। মানে এই ট্যারিফটা পাওয়ার ফ্যাক্টরের সাথে রিলেটেড। আমরা এখন ম্যাক্সিমাম ডিমান্ডের সাথে দেখলাম, তারপর কিলোওয়াট এন্ড কিলোওয়াট আওয়ারের সাথে দেখলাম, এখন যেটা আরেকটা দেখতেছি পাওয়ার ফ্যাক্টরের সাথে রিলেটেড। তো যে ট্যারিফটা পাওয়ার the tariff in which power factor of the consumer load is taken into consideration is known as power factor tariff. A low power factor increases the rating of station equipment and line losses. যদি lower factor হয় তাহলে লাইন লসটা ইনক্রিজ করে। A consumer having low power factor must be penalized. এখানে বলা থাকে একটা স্ট্যান্ডার্ড, যেগুলো সাধারণত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ধরে নাও যদি পাওয়ার ফ্যাক্টর 80%, 0.8 এর নিচে যায় তোমাকে পেনাল্টি করতে হবে, বা 0.9 এর নিচে যায় তোমাকে পেনাল্টি দিতে হবে। কেন পাওয়ার ফ্যাক্টর যত ভালো ইউনিট থাকবে তত জেনারেশন কস্ট বা কনজাম্পশন কস্ট কমে যায়।
তো একটা স্ট্যান্ডার্ড থাকে যে তোমাকে ইউ হ্যাভ টু মেনটেন দিস পাওয়ার ফ্যাক্টর 80% or 85% or 90%। এটা সাধারণত লার্জ কনজিউমারের ক্ষেত্রে করা হয়। এই পাওয়ার ফ্যাক্টর ট্যারিফও আবার হচ্ছে দেখো কয়েক ধরনের আছে। কেভিএ ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ, কেভিএ সমান কিলোভার ভোল্টেজ অ্যাম্পিয়ার, যেটা সেটা জানো তোমরা। কেভিএ ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ, ইট ইজ এ মডিফাইড ফর্ম অফ টু পার্ট ট্যারিফ। টু পার্ট ফর্ম ট্যারিফ আমরা একটু আগেই দেখলাম যে কিলোওয়াট ট্যারিফ প্লাস কিলোওয়াট আওয়ার ট্যারিফ। এই ক্ষেত্রে মানে টু পার্ট ফর্মের মতো এটা কেভিএ ট্যারিফটা। দ্য ফিক্সড চার্জ আর বেসড অন দ্য ম্যাক্সিমাম ডিমান্ড ইন কেভিএ ইনস্টেড অফ কিলোওয়াট। মানে একটু আগে যেটা টু পার্ট ফর্ম ট্যারিফ দেখলাম যে কিলোওয়াট প্লাস ইউনিট কনজাম্পশন, বাট এই ক্ষেত্রে কেভিএ প্লাস কিলোওয়াট আওয়ার চার্জ, এই দুটা পার্থক্য যে পাওয়ার ফ্যাক্টর ট্যারিফের ক্লাসিফিকেশনে। 1 নাম্বার কেভিএ ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ, 2 নাম্বার হচ্ছে স্লাইডিং স্কেল ট্যারিফ। স্লাইডিং স্কেল ট্যারিফ কি, যে হচ্ছে also known as average power tariff. Basically এটা একটা average power, it is based on standard power factor, usually 0.8 lagging, fixed by the electricity authority, but usually হয় এটা ইলেকট্রিসিটি অথরিটি যদি মনে করে এটা more than 0.8 তাহলে এটা more than, এটা ফিক্স করে দিবে স্লাইডিংটা। if a consumer power factor is lower than the reference মানে 0.8 ভ্যালু, তোমাকে এর এক্সট্রা পেনাল্টি দিতে হবে। তাহলে পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ আমরা দেখতেছি মোট হচ্ছে 3 টাইপস এর আছে। সরি, কেভিএ ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ পাওয়ার ফ্যাক্টরের মধ্যে একটা, 2 নাম্বার হচ্ছে স্লাইডিং স্কেল ট্যারিফ, 3 নাম্বার হচ্ছে কিলোওয়াট এন্ড কিলোওয়াট ট্যারিফ। কিলোওয়াট এন্ড কিলোওয়াট ট্যারিফ হচ্ছে বোথ অ্যাক্টিভ পাওয়ার এন্ড রিঅ্যাক্টিভ পাওয়ার, যেটাতে কনসিডার করে যে ট্যারিফটা নির্ধারণ করা হয় সেটা হচ্ছে কেভিএ কিলোওয়াট এন্ড কিলোওয়াট ট্যারিফ। আর একটা ট্যারিফ আছে 3 পার্ট ফর্ম ট্যারিফ, একবারেই এটা হচ্ছে লাস্ট। 7টা ক্যাটাগরিজের ট্যারিফ আছে, সেটা হচ্ছে লাস্ট ক্যাটাগরি হচ্ছে 3 পার্ট ট্যারিফ। তো হোয়েন দ্য টোটাল, এই যে 2 পার্টের মতোই এখানে একটা ফিক্সড চার্জ আসছে, শুধু ফিক্সড চার্জ প্লাস কিলোওয়াট আওয়ার। তোমরা যদি ইকুয়েশনটা দেখো, টোটাল চার্জ বিডিটি ধরো এ প্লাস বি ইন্টু কিলোওয়াট প্লাস সি ইন্টু কিলোওয়াট আওয়ার। এ একটা ফিক্সড চার্জ ডিউরিং দ্য ইজ বিলিং পিরিয়ড, তোমাকে ওটা নিবেই। ইন্টারেস্ট রেট থাকতে পারে, ডেপ্রিসিয়েশন চার্জ থাকতে পারে, বা সেকেন্ডারি কোনো চার্জ থাকতে পারে। যে হচ্ছে 3 পার্ট ফর্মে, এ হচ্ছে একটা ফিক্সড চার্জ প্লাস ওই যে 2 পার্ট ফর্মের মতো ফিক্সড চার্জ প্লাস 2 পার্ট ফর্ম যে ট্যারিফটা, সেটা 2 পার্ট ফর্মটা কি ছিল, কিলোওয়াট চার্জ প্লাস কিলোওয়াট আওয়ার চার্জ। তাহলে 3 পার্ট ফর্মে একটা ফিক্সড চার্জ থাকবে, সেটা কি বলে দিচ্ছে, ফিক্সড চার্জ মেড ডিউরিং ইজ বিলিং পিরিয়ড, ইট ইনক্লুডস interest and depreciation on the cost of secondary distribution and labor cost of the collection revenues। তাহলে এটা একটা ফিক্সড চার্জ এ। আর একটা কি, প্লাস বি ইন্টু কিলোওয়াট, কত কিলোওয়াট চার্জ, যেটা সেটাকে তুমি গুণ দিবা, চার্জ পার কিলোওয়াট অর ম্যাক্সিমাম ডিমান্ড। সিমিলারলি কত ইউনিট কনজিউম করতেছে সেই ইউনিট চার্জ, এটা 3টা মিলে 3 পার্ট ট্যারিফ নির্ধারণ করা হয়। তাহলে মোটামুটি তাহলে আমরা জানলাম যে 7 টাইপস অফ ট্যারিফ আছে থিওরিটিক্যালি। তো এক এক দেশে এক এক রকম হয়, এক এক কনজিউমারের জন্য এক এক রকম হয়, এর মধ্যেও অনেক ক্লাসিফিকেশন সাব ট্যারিফ থাকে। তো সাধারণত আমরা যেটা বই আছে, তোমরা প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম বইটা দিকে মেয়েদের যে বইটা ফলো করতেছো, সেখানে এটা দেওয়া আছে। তো এটা যদি জানা থাকে তাহলে যথেষ্ট। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো, এই যে আমি একটা অনলাইন থেকে নিয়েছি বাংলাদেশের ইলেকট্রিসিটি টাইপের কীরকম, তোমরা এটা ক্লিক করলেই এটা পাবা। হ্যাঁ, কোথায় চলে আচ্ছা, যাই হোক, এটা ওপেন হলো ট্যারিফ ইফেক্টিভ ফর্মে। তো এই যেটা ট্যারিফ ইফেক্টিভ ফর্ম কত সাল থেকে, ফেব্রুয়ারিতে, সেটা দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ তো না, যে বাংলাদেশ গেজেট কিভাবে ট্যারিফ ফিক্স করছে এবং কিরকম। এই যে দেখো, এটা ফেব্রুয়ারি 29, 2024 এ এই বাংলাদেশে একটা গেজেট প্রকাশ করছে, সেখানে ট্যারিফগুলো বিদ্যুতের খুচরা মূল্যটা বলা আছে। সেটা হাই ভোল্টেজ থেকে দেখো 230, 400 ভোল্টেজ থেকে শুরু করে সেই মানে 11 কেভি 400 চলে যাবে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, যে এখানে কেটে দেওয়া যায়, দেখা যাচ্ছে নাকি বড় করতে হবে? দেখা যায় স্যার। আচ্ছা, আমি একটু বড় করে দিলাম।
দেখো, এটা আবাসিকের ক্ষেত্রে বলছে কি লাইফ লাইন 0 থেকে 50 ইউনিটের জন্য 4 টাকা 63 পয়সা, তাই না? তারপরে প্রথম ধাপ হলো লাইফ লাইনের জন্য, আর একটা প্রথম ধাপ 75 ইউনিট পর্যন্ত 5 টাকা 26 পয়সা, দ্বিতীয় ধাপের জন্য 60 টাকা, 200 ইউনিট পর্যন্ত, তারপরে 300 ইউনিট, 400 ইউনিট। দেখো 400 ইউনিটের পরে হলে 12 টাকা সামথিং, প্রায় 13 টাকা করে, আবার 600 ইউনিটের উঠতে হলে 14 টাকা সামথিং। মানে এই যে এই স্লটটা আমরা দেখলাম না, বিভিন্ন ধরনের ব্লকে ব্লকে ভাগ করা, এটাই কি হলো ব্লক টাইপ বলা যায়। বুঝতে পারছো? এটা ধরে নাও তুমি তাহলে কিসের করলাম আচ্ছা, এটা ছোটই করবে। সরি কি করবো, হুম। স্যার 2026 সালে তো মনে হয় নতুন ট্যারিফ হয়েছে। এটা আমি যেটা দেখছি, হয়তো রিভাইজটা দেয়নি, নতুন তারিখ যেটা এই যে কয়েক মাস, 1 মাস আগে না 2 মাস আগে হলো, সেটা এখানে অনলাইনে আমি নেইনি, এটা আগে নেওয়া ছিল। সেটা তুমি পেয়ে গেছো এটা গ্যাজেটটা? জি স্যার। তোমার কাছে আছে? স্যার মাত্র অনলাইনে দেখলাম স্যার। আচ্ছা, আমি ওটা অনলাইনে দেখিনি, ওই যে তো অনলাইনে গেলাম, যেটা আমি 24 সালেরটাই ওপেন করলাম। সেটা ব্যাপার না, মানে টাইপটা সম্পর্কে আইডিয়াটাই মেন ব্যাপার। তুমি তো ওটা সার্চ করতে পারবা, যে তুমি 22-এ বা 23-এ বা লেটেস্টে করো, সেটা ব্যাপার না। মানে মেন কনসেপ্টটা কি, তুমি টাইপটা, আমি কেন এটা এরকম হয়ে গেল? আচ্ছা দাঁড়া, আমি আবার নতুন করে দিই। দেখতে পাচ্ছ তো না এটা? জি স্যার। তাহলে তোমরা তো, আমি বুঝাতে চাচ্ছি এটাই যে তোমার এটা হচ্ছে ব্লক রেট। তারপর দেখো কৃষি কাজের জন্য আরেকটা ধরনের তারিফ, যে 5 টাকাকে, এটা বলে দিচ্ছে, এটা কৃষি কাজে ব্যবহৃত, এটা ফিক্সড টাইপ, মানে সিম্পল ট্যারিফ, যেটা এগ্রিকালচারের জন্য। ওই যে বিভিন্ন ধরনের টাইপের মধ্যে দেখো এখানে ক্ষুদ্র শিল্প, যেটা স্মল ইন্ডাস্ট্রির জন্য পিক অফ পিক এটা বলা আছে, মানে ফ্ল্যাট রেট এটা ভাগ করা আছে, এলটি মানে লো টেনশন লাইনে কত, বিভিন্ন ধরনের টাইপটা ভাগ করা আছে। তাহলে তোমাদের যে যখন টাইপটা পড়বা, তখন এরকম লেটেস্টটা যদি ডাউনলোড করে তোমরা দেখবা যে মানে আসলে আমরা কোন কোন ধরনের ট্যারিফ বাংলাদেশে ইউজ হয়। বুঝতে পারছো? বাংলাদেশে কোন কোন ট্যারিফগুলো ইউজ হয় সেটা তুমি এটা দেখলেই কম্পেয়ার করতে পারবা। তো আপাতত এখানে আমি প্রেজেন্টেশন আর দিব না। তোমরা এখনো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারো আমাকে। কোনো কোশ্চেন আছে যার পড়ানো হলো এর মধ্যে? স্যার আমাদের ট্যারিফটা কি হচ্ছে, যদি আমাদের ট্যারিফটা ফর এক্সাম্পল যদি 100 ইউনিট হয়, সেটা কি 100 ইউনিটেরটার হিসাব হয় নাকি 0 থেকে 50টা এত ওইটা অনুযায়ী ওভাবে হয়? না, 0 থেকে 50 ওইভাবে হবে না, 0 থেকে 75 ওই যেটা 100 সেটাই হবে। লাইফ লাইনের যেটা একটা ফিক্স, ওটা হলো ওই 50 ইউনিট করে, 0 থেকেই ধরা হয় প্রথমে, তারপর একটা 100 থেকে 200 ওইভাবেই যাবে। আর কোনো কোশ্চেন? কোনো কনসেপচুয়ালি বুঝতে পারছো ট্যারিফ যে বহু ধরনের ট্যারিফ হয়? আমাদের রেসিডেন্সিয়াল তো ধরেই নিলাম ব্লক ওয়াইজ, 0 থেকে, ওখানে বলা আছে 0 থেকে 75 না কত দেখালাম, যাই হোক সেটা আছে, তারপর থেকে আবার শুরু হবে। ঠিক আছে? কিছু কিছু ইউজার আছে 50 ইউনিটও হয় না, তখন ওই একটা ক্যাটাগরি আছে, ওটা হচ্ছে লাইফ লাইন, যেটা লো ক্যাটাগরিতে ওই রেটটা করা হয়। যখনই তুমি মানে বেশি হবে, তখন 0 থেকে মানে 100 থেকে ওইভাবে যাবে। আর কোনো কোশ্চেন? বা ক্লাসটা কি ইউজফুল ছিল? ট্যারিফ বলতে কি বোঝায়, ইলেকট্রিসিটি ট্যারিফ কিভাবে বিল দেই, কেন দেই, মানে একটু আন্ডারস্ট্যান্ডিং হলো কিনা, যেটা আমি সবসময় ক্লাসে জি বলি। স্যার। তোমাদেরকে একটু দেখতে হবে, যেমন একজন বললো যে লেটেস্ট আছে, লেটেস্ট না দেখলেও কোনো সমস্যা নাই, আগেরটা দেখলেও হবে, বাট
মানে আইডিয়া তোমার থাকতে হবে যে ট্যারিফ কত ধরনের, কোন কোন ট্যারিফ বাংলাদেশে প্রযোজ্য আছে, যদি ওটা দেখো সেখানে। তো আর কেন ট্যারিফ করা হয়, ট্যারিফের ক্যারেক্টারিস্টিক গুলো কি কি থাকা উচিত, সেটাই আমরা পড়ার চেষ্টা করছি, তাই তো? যে কিভাবে ট্যারিফটা নির্ধারণ হয় বাংলাদেশের ক্ষেত্রে। এটা যেহেতু সাবসিডি দেয়, কারণ আমাদের জেনারেশন কস্টই বেশি, যে 4 টাকা 5 টাকা ইউনিটে ইলেকট্রিসিটি অ্যাভারেজ নাই, বাংলাদেশের জেনারেশন কস্টই এখন অ্যাভারেজে 8 টাকার মতো। তো 5 টাকা করে কেন সেল করতেছে? আসলে এগুলো রিয়েল ট্যারিফ বাংলাদেশের ক্ষেত্রে যে প্রযোজ্য না, এগুলো হচ্ছে সাবসিডি দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট থেকে ভর্তুকি দেওয়া হয়। বুঝতে পারছো? না হলে তো তুমি যারা গরিব মানুষ বা আমরা 10 টাকা ইউনিট কিনতে পারবো না ইলেকট্রিসিটি বেসিক্যালি। আবার কিছু কিছু ক্ষেত্রে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 12 টাকা 14 টাকা করে নিচ্ছে যাদের ইন্ডাস্ট্রিতে, সেই হিসাবে কাইন্ড অফ ব্যালেন্স করা হয়। ব্যালেন্স করে আমাদের সিস্টেমটা ওভারঅল রান করা হচ্ছে, যদিও এখন নেগেটিভ আছে। তো সেই জন্য ইলেকট্রিসিটি বিল গত কয়েকদিন আগে যে বাড়াইছে, সেটা করার কারণ যে গভর্নমেন্টের যেন সাবসিডি কম দিতে হয়, এখন পাবলিক যেন একটু কন্ট্রিবিউট করে। আলটিমেটলি পাবলিকের টাকাই তো গভর্নমেন্টের টাকা। ঘুরে ফিরে এসছেন। ঠিক আছে, তাহলে আর কোনো যদি কোশ্চিন না থাকে তাহলে নেক্সট আবার দেখা হবে। আর আরমান, তুমি কিভাবে এগুলা নিবা? তুমি আগের জন্য যেগুলো দিছে এগুলো মানে কিভাবে অ্যাটেন্ডেন্সটা নিবা? শুধু সেকশন আর হলো আইডি নাম্বারগুলো লিখে দেখ তুমি ওটা। লাস্ট আইডি লাস্ট 4 ডিজিট আর হচ্ছে সেকশন দিলেই হবে, চ্যাট বক্সে সবাই দিয়ে দাও। আচ্ছা, মানে একটা টাইমের মধ্যে করে ফেলো, না হলে এটা মানে আনলিমিটেড হয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। স্যাটারডেতে ইন পার্সন দেখা হবে, ক্লাস হবে।